1 মাসের জন্য আমার স্বামী হয়ে যাও। কোটিপতি মেয়ের এই অফার শুনে ভিখারি তো অবাক, তারপর যা হলো তাকেও ভাবতেও পারেনি। বন্ধুরা, এই সত্য কাহিনীটি বিহারের রাজধানী পাটনার। সেখানকার বিখ্যাত হনুমান মন্দিরের পাশে গড়ে ওঠা এক ছোট বস্তিতে থাকত রামু। মানুষ তাকে তার নামে কম আর ভিখারি বলেই বেশি জানত। বয়স 25-এর কাছাকাছিই হবে, কিন্তু মুখে সময়ের আগেই গভীর বলিরেখা পড়ে গিয়েছিল। চোখে জমে থাকত এক অদ্ভুত নিস্তব্ধতা, আর ঠোঁটে সবসময় নীরবতা, যেন জীবন তার কাছ থেকে হাসাই কেড়ে নিয়েছে। ছেঁড়া পুরানো কাপড়, যার রং চেনাই যেত না, কাঁধে ঝোলানো একটা ময়লা ঝোলা, যাতে কোনোদিন দুটো শুকনো রুটি মিলে গেলে সেটাই হতো দিনের সবচেয়ে বড় আয়। হাতে একটা পুরানো কাঠের লাঠি, আর সামনে মাটিতে রাখা এক ভাঙা বাটি। এই ছিল তার পুরো পৃথিবী, এটাই ছিল তার পরিচয়। প্রতিদিন সকালে রামু সবার আগে হনুমান মন্দিরের সিঁড়িতে পৌঁছাত। বালতি ভরে জল এনে এক একটা সিঁড়ি ধুত। মন্দিরের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে খুব ধীরে শুধু এইটুকু বলত, আজ কারো মন শক্ত করে দিও না ভগবান, আজ কারো হাত খালি ফিরিয়ে দিও না। তারপর শুরু হতো সেই প্রতিদিনের চেনা লড়াই। কখনো রেলওয়ে স্টেশন, কখনো বাজার, কখনো কোনো বিয়ের প্যান্ডেলের বাইরে। মানুষ তাকে দেখলেই হয় নজর ঘুরিয়ে দিত, নয়তো পকেট থেকে কয়েন বের করে দূর থেকে ছুড়ে দিত, যেন সে মানুষ নয়, রাস্তার কোনো অকেজো টুকরো। কেউ জানত না যে রামু কখনো ভিক্ষা করার জন্য জন্মেছিল না, বরং পরিস্থিতি তাকে ধীরে ধীরে এই মোড়ে এনে দাঁড় করিয়ে দিয়েছিল, যেখানে মানুষ নিজের পরিচয় হারিয়ে ফেলে আর শুধু একটা নাম রয়ে যায়, ভিখারি। সেদিনও রামু মন্দিরের পাশেই বসেছিল। রোদ হালকা হালকা চড়ছিল, বাতাসে ধূপকাঠি আর ধুলোর মেশানো গন্ধ ছিল। মানুষ যার যার কাজে ব্যস্ত ছিল। ঠিক তখনই হঠাৎ রাস্তার ওপাশ থেকে দামি গাড়ির একটা কনভয় এসে থামল। কালো আর সাদা রঙের ঝকঝকে গাড়ি, আগে পিছে নিরাপত্তা রক্ষী, কানে ওয়্যারলেস লাগানো মানুষ। মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় তোলপাড় শুরু হয়ে গেল। বস্তির মানুষ এমন দৃশ্য দেখে অভ্যস্ত ছিল না। সবাই কাজ ছেড়ে দেখতে লাগলো আসলে হয়েছেটা কি। তখনই একটা গাড়ির দরজা খুলল, আর সেখান থেকে এক মেয়ে নামল। দামি শাড়ি, খুব সাধারণ কিন্তু দামি মেকআপ, হাঁটা চলায় আভিজাত্য, আর মুখে এক গভীর ক্লান্তি। সে যে বড়লোক ছিল তা তার পোশাকেই স্পষ্ট ফুটে উঠছিল, কিন্তু তার চোখে সেই অহংকার ছিল না যা সচরাচর টাকার সাথে আসে। তার চাহনি খুব ভারী ছিল, যেন সে অনেক কিছু দেখেছে, অনেক কিছু সহ্য করেছে। সে ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে গেল। রামুও চোখ তুলে তাকে দেখল, তারপর তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল। তার মনে হলো এটাও হয়তো বাকি বড়লোকদের মতোই হবে। 2 মিনিট মন্দিরে মাথা ঠেকাবে, কোনো গরিবের সাথে ফটো তুলবে, কয়েকটা টাকা ছুঁড়ে দিয়ে চলে যাবে। কিন্তু মেয়েটি এসে ঠিক রামুর সামনে দাঁড়িয়ে গেল। রামুর বুক ধড়ফড় করতে লাগল। তোমার নাম কি? মেয়েটির গলায় এক অদ্ভুত গাম্ভীর্য ছিল। না ছিল অহংকার, না দয়া, ছিল শুধু একটা সোজাসুজি প্রশ্ন। রামু ঘাবড়ে গেল। যা ইচ্ছা বলুন ম্যাডাম, লোকে তো ভিখারিই বলে। মেয়েটি তার চোখের দিকে তাকিয়ে বলল, না, তোমার আসল নাম? রামু এই প্রথম কোনো বড়লোক মানুষের চোখের দিকে তাকাল। সেখানে সে কোনো ঘৃণা বা উপহাস দেখতে পেল না। সে ধীরে বলল, রামু। মেয়েটি কিছু মুহূর্ত চুপ করে থাকল, যেন তার মুখটা পড়ার চেষ্টা করছিল। তারপর হঠাৎ সে এমন এক প্রশ্ন করল যা রামুকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। 1 মাসের জন্য স্বামী হয়ে যাবে? রামুর মনে হল তার কান হয়তো ভুল শুনেছে। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো প্রথমে চুপ হয়ে গেল, তারপর হাসি আর ফিসফাস শুরু হলো। কেউ বলল ম্যাডাম ঠাট্টা করছেন, কেউ বলল বড়লোকদের শখও বড় অদ্ভুত হয়। রামুর মুখ রাগে লাল হয়ে উঠল। প্রথমবার সে রাগে তার বাটিটা মাটিতে আছাড় দিল। আমি গরিব হতে পারি, কিন্তু কোনো রসিকতা নই। তার গলা কাঁপছিল। যদি দান করার থাকে তো দিন, কিন্তু তামাশা করবেন না। মেয়েটির মুখে কোনো হাসি এলো না, সে একেবারে গম্ভীর ছিল। সে তার ব্যাগ থেকে এক ফাইল বের করে রামুর সামনে রাখল, সাথে একটা চেক। এটা কন্ট্রাক্ট, সে বলল, আর এটা 50 লাখ টাকা। 1 মাসের জন্য শুধু দেখানোর বিয়ে। রামুর হাত কাঁপতে লাগল। 50 লাখ! জীবনে এত টাকা সে স্বপ্নেও দেখেনি। কিন্তু তার চেয়েও বেশি অবাক হল যে কোনো মানুষ এত অদ্ভুত অফার কিভাবে দিতে পারে। আপনি পাগল? রামু বলল।
আমি রাস্তায় থাকি, আমার কাছে কিচ্ছু নেই। মেয়েটির চোখ জলে ভরে এলো। প্রথমবার তার সেই মুখোশ ভাঙল। সে বলল, আমার কাছে সব আছে, টাকা, নাম, সম্মান, কিন্তু আমার কাছে সময় নেই। রামু চুপ হয়ে গেল। 1 মাস পর আমরা আলাদা হয়ে যাব, সে বলতে থাকল। তুমি তোমার টাকা পেয়ে যাবে, কোনো প্রশ্ন ছাড়াই। রামু প্রশ্ন করল, আর যদি আমি মানা করে দিই? মেয়েটি একটা দীর্ঘশ্বাস নিল। তার গলার স্বর ভেঙে এলো। তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। এই শব্দগুলো কোনো চুক্তির মতো ছিল না। এগুলো ছিল কোনো এক ভেঙে যাওয়া মানুষের শেষ আকুতি। রামু প্রথমবার তাকে ভিখারির নজরে নয়, মানুষের নজরে দেখল। তার মনে হল সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি তার চেয়েও বেশি ভেঙে চুরমার হয়ে আছে। ভিড় এখনও ফিসফিস করছিল। কেউ মোবাইল বের করে ভিডিও বানাচ্ছিল। কারো কাছে এটা ছিল শুধুই তামাশা। রামু একবার চেকের দিকে দেখল, তারপর তার ছেঁড়া কাপড়ের দিকে, তারপর মন্দিরের দিকে। আমার ভাবার জন্য সময় চাই, সে বলল। মেয়েটি মাথা নাড়ল। আজ সন্ধে পর্যন্ত এখানেই থাকব। সে চলে গেল। গাড়ির কনভয় ধুলো উড়িয়ে দূরে চলে গেল। রামু সেখানেই বসে রইল। হাতে সেই ফাইল, মাথায় হাজারো প্রশ্ন। 1 মাসের স্বামী, কোটিপতি মেয়ে, 50 লাখ। সেদিন সন্ধ্যায় রামু মন্দিরের পেছনে বসেছিল। তার মায়ের কথা মনে পড়ছিল। মা সবসময় বলতো, সম্মান পিটির খিদের চেয়েও বড় হয় বাবা। কিন্তু মা তো কবেই চলে গিয়েছিল, আর সম্মান কখনো তার পেট ভরায়নি। সন্ধ্যা নামতেই সেই মেয়েটি আবার ফিরে এলো, এবার একাই। কি ভাবলে? সে জিজ্ঞেস করল। রামু তার চোখের দিকে তাকালো। যদি আমি হ্যাঁ বলি, তবে শর্ত আমার হবে। মেয়েটি চমকে গেল। কেমন শর্ত? রামু বলল, আপনি আমাকে মানুষ বলে ভাববেন, চাকর বা ভিখারি নয়। আর যদি একবারও আপনি আমাকে ছোট করেন, আমি সেই মুহূর্তেই চলে যাব। মেয়েটির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মঞ্জুর। রামু জীবনে প্রথমবার কোনো বড়লোকের সামনে হাত পাতল না। সে শুধু মাথা নাড়ল। সে জানত না যে এই 1 মাস তার আর ওই মেয়েটির জীবন চিরতরে বদলে দেবে। আর আসল তুফান তো এখনও শুরু হতে বাকি ছিল। পরের সকাল রামুর কাছে কোনো স্বপ্নের চেয়ে কম ছিল না। মন্দিরের পাশে সেই গাড়ি এসে থামল, কিন্তু এবার মানুষের চাহনি আগের চেয়েও বেশি তীক্ষ্ণ ছিল। কালকের ঘটনা বস্তিতে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। কোটিপতি মেয়ে ভিখারিকে বিয়ে করবে? কেউ হাসছিল, কেউ গালাগাল দিচ্ছিল, আবার কেউ হিংসায় জ্বলে যাচ্ছিল। রামু যখন গাড়ির কাছে পৌঁছল, তার পায়ে আজও সেই ছেঁড়া চটিই ছিল, কিন্তু হাঁটার ধরনে জড়তা কম আর আত্মসম্মান বেশি ছিল। মেয়েটি গাড়ি থেকে নামল। আজ সে হালকা রঙের স্যুট পরেছিল। মুখে ক্লান্তি থাকলেও চোখ দুটো সোজা। চলবে? সে জিজ্ঞেস করল। রামু শুধু মাথা নাড়ল। গাড়ি শহরের সবচেয়ে দামি এলাকার দিকে এগিয়ে চলল। বাইরের পৃথিবী বদলে যাচ্ছিল। ভাঙা রাস্তা, নোংরা নর্দমা, বস্তিগুলো পেছনে পড়ে থাকছিল, আর তার জায়গায় চওড়া রাস্তা, উঁচু অট্টালিকা আর ঝকঝকে শোরুম আসছিল। রামু জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, যেন অন্য কোনো দেশে চলে এসেছে। কিছুক্ষণ পর গাড়ি এক বিশাল গেটের সামনে থামল। উঁচু দেওয়াল, নিরাপত্তা প্রহরী, ক্যামেরা। গেট খুলল আর গাড়ি ভেতরে ঢুকে গেল। রামুর বুক ধড়ফড় করতে লাগল। এটাই আপনার বাড়ি? সে ধীরে জিজ্ঞেস করল। মেয়েটি কোনো অহংকার ছাড়াই বলল, হ্যাঁ। সেটা বাড়ি নয়, কোনো প্রাসাদের চেয়ে কম ছিল না। সব কিছু ঝকঝকে, পরিষ্কার ও সাজানো। চাকররা সার বেঁধে দাঁড়িয়েছিল। রামু গাড়ি থেকে নামতেই সবার নজর তার ওপর গিয়ে পড়ল। কেউ ঘেন্নায় দেখল, কেউ অবাক হয়ে, আর কেউ যেন তাকে দেখলই না। এক চাকর ফিসফিস করে বলল, এই তাহলে সেই লোকটা? রামু শুনল, কিন্তু চুপ করে রইল। মেয়েটি এগিয়ে গিয়ে বলল, সবাই শুনে নাও, এ রামু, আর 1 মাস পর্যন্ত সে এই বাড়ির জামাই। তার গলায় কোনো দ্বিধা বা লজ্জা ছিল না, কিন্তু বাড়ির পরিবেশ থমথমে হয়ে গেল। ভেতরে ঢুকতেই এক গম্ভীর গলার আওয়াজ ভেসে এলো, এই তামাশাটা কি? সামনে এক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, কঠোর মুখ, দামি স্যুট, চোখে অহংকার। তিনিই অনায়ার বাবা। বাবা। অনায়া কিছু বলতে চাইল, কিন্তু তিনি থামিয়ে দিলেন। রামুর দিকে তাকিয়ে বললেন, তোমার কত টাকা চাই? রামুর বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল। সে সোজাসুজি জবাব দিল, যা ঠিক হয়েছে সেটাই। ভদ্রলোক হাসলেন, এক ভিখারির এত তেজ? অনায়া, এই দিন দেখার জন্যই কি আমি তোমাকে মানুষ করেছিলাম? অনায়ার চোখ জলে ভরে এলো। বাবা, এটা আমার সিদ্ধান্ত।
তোমার সিদ্ধান্ত? তিনি বিদ্রূপ করে বললেন, তুমি ভুলে যাচ্ছ এটা কার বাড়ি। রামু প্রথমবার অনুভব করল যে বড়লোকই শুধু টাকার নয়, গলার আওয়াজেরও হয়। সেদিন রামুকে একটা ঘর দেখানো হলো, বিশাল পরিষ্কার এসি লাগানো ঘর। সে দরজা বন্ধ করে চারপাশ দেখল, নরম বিছানা, সাদা চাদর। সে হেসে ফেলল। রাস্তায় ঘুমানো মানুষটা আজ এমন ঘরে। সে জামাকাপড় পাল্টাল, চাকরদের আনা নতুন জামা। আয়নায় নিজেকে দেখে সে চিনতেই পারল না, কিন্তু ভেতরের রামু সেই একই ছিল। দিন কাটতে লাগল। বাড়িতে প্রতি পদক্ষেপে তাকে অনুভব করানো হতো যে সে এখানে অতিথি নয়, বোঝা। চাকররা তাকে সাহেব বলতে দ্বিধা করত, আত্মীয়রা দেখা করতে আসত আর বাঁকা চোখে দেখত। একদিন ডাইনিং টেবিলে সবাই বসেছিল, রূপোর বাসন, দামি খাবার। রামু হাত জোড় করে খাওয়ার আগে ভগবানকে স্মরণ করল। এক আত্মীয় হেসে উঠল, এখানেও ভিক্ষা চাওয়ার অভ্যেস গেল না। রামু চুপচাপ খাওয়া শুরু করল। অনায়া প্রথমবার খাওয়ার টেবিলে আওয়াজ তুলল, থামুন আপনারা। সেই রাতে অনায়া ছাদে দাঁড়িয়েছিল। রামু সেখানে গেল। আমাকে ক্ষমা করো, অনায়া বলল। আমার কারণে তোমার। রামু কথা থামিয়ে দিল, ক্ষমার দরকার নেই, আমি শর্ত রেখেছিলাম মনে আছে, মানুষ বলে মনে করার। অনায়ার মুখে হালকা হাসি ফুটে উঠল, তুমি আলাদা। ধীরে ধীরে দুজনের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠতে লাগল। রামু দেখানোর স্বামী হিসেবে নয়, এক প্রকৃত মানুষের মতো ব্যবহার করত, স্পর্শ না করে, অধিকার না ফলিয়ে। অনায়া মাঝে মধ্যেই অসুস্থ ভাগত, ক্লান্ত হয়ে পড়ত। অনেক রাত সে চুপচাপ কাঁদত। এক রাতে রামু সাহস করে জিজ্ঞেস করল, তুমি এসব কেন করছ? অনায়া আকাশের দিকে তাকিয়ে বলল, কারণ আমার কাছে সময় নেই। মানে? 1 মাস পর সব শেষ হয়ে যাবে। তার গলা কেঁপে উঠল। রামু কিছু বুঝতে পারল না, কিন্তু বুঝতে পারল এই খেলাটা তার ধারণার চেয়েও বড়। এদিকে অনায়ার বাবা প্রতিদিন রামুকে অপমান করার সুযোগ খুঁজতেন। এক সন্ধ্যায় তিনি সবার সামনে বললেন, কাল পার্টি আছে, শহরের বড় বড় লোক আসবে, দেখি এই ভিখারি কিভাবে আমার মান ডোবায়। রামু চুপচাপ মাথা নিচু করে নিল। সেই রাতে সে অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারল না। বিছানা নরম ছিল, কিন্তু মন অস্থির। তার মনে হল এই 1 মাস হয়তো তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে। আর সে এটাও জানত না যে আসতে থাকা পার্টি শুধু তার নয়, তার পুরো ভাগ্যের পরীক্ষা নিতে চলেছে। পার্টির দিন পুরো বাংলো আলোয় ঝলমল করছিল। বাইরে থেকে ভেতর পর্যন্ত ফুলের সাজসজ্জা, দামি আলো, মিউজিক আর নিরাপত্তার কড়া পাহারা। পাটনার বড় বড় শিল্পপতি, নেতা, অফিসার আর মিডিয়ার লোক আসতে লাগল। প্রত্যেকের মুখেই একই আলোচনা ছিল, কোটিপতির মেয়ে এক ভিখারিকে বিয়ে করেছে। রামুকে বিশেষভাবে তৈরি স্যুট পরানো হলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে এক মুহূর্তের জন্য মনে হল সে অন্য কারোর জীবন কাটাচ্ছে। কিন্তু চোখের কোণে সেই পুরনো কষ্ট আজও ছিল, যা কোনো পোশাকই লুকাতে পারে না। সে যখন হলে পৌঁছল, লোকেদের কথা বলা কমে গেল। নজরগুলো তার ওপর স্থির হয়ে গেল। কেউ হাসছিল, কেউ ফিসফিস করছিল, কেউ ফটো তুলছিল। অনায়া তার পাশে এসে দাঁড়াল। তাকে আজ অনেক বেশি দুর্বল দেখাচ্ছিল। চেহারার জেল্লা ফ্যাকাশে, ঠোঁট শুকনো। যদি চাও তবে তুমি নিজের ঘরে থাকতে পারো, সে ধীরে বলল। রামু মাথা নাড়ল, না, আজ যদি পালাই তবে সারা জীবন পালিয়েই বেড়াতে হবে। এমন সময় অনায়ার বাবা মাইকে এলেন। তার গলায় সেই পুরনো অহংকার। সবাইকে স্বাগতম, তিনি বললেন। আজ আপনারা আমার মেয়ে আর তার স্বামীর সাথে দেখা করতে এসেছেন। স্বামী শব্দটা বলতেই হলে একটা হাসির রোল উঠল। তিনি রামুকে সামনে ডাকলেন, বলুন তো, বিয়ের আগে কি কাজ করতেন? রামু বুঝল এটা প্রশ্ন নয়, আক্রমণ। সে শান্ত গলায় বলল, পরিশ্রম। সবাই আবার হাসল। অনায়ার বাবা বিদ্রুপ করে বললেন, নাকি ভিক্ষা? অনায়া কিছু বলতে চাইল, কিন্তু রামু হালকা করে তার হাত চেপে ধরল। ভিক্ষাও এক প্রকার পরিশ্রম, যদি মানুষ মজবুর হয়, রামু বলল। পুরো হলে পিনপতন নীরবতা নেমে এলো। প্রথমবার কেউ অনায়ার প্রশ্নের সোজাসুজি উত্তর দিয়েছিল। কিন্তু অনায়ার বাবা দমার পাত্র নন। আচ্ছা, তো বলুন আপনার পড়াশোনা কতদূর? রামু কয়েক সেকেন্ড চুপ থাকল, তারপর বলল, যতদূর জীবন শিখিয়েছে। তার মানে কিছুই না? তিনি অট্টহাসি দিলেন। অনায়া, দেখছো তো, এটাই তোমার পছন্দ? তখনই এক সাংবাদিক চিৎকার করে জিজ্ঞেস করল, এই বিয়ে কি শুধু টাকার জন্য? এই প্রশ্নটা তীরের মতো লাগল। রামুর ধৈর্যের বাঁধ ভাঙতে লাগল। সে চারদিকে তাকালো। ঝকঝকে মুখ,
মিথ্যে হাসি আর মিথ্যে দেখানো আভিজাত্য। হঠাৎ তার মায়ের মুখ মনে পড়ে গেল, সেই মা যে খালি পেটেও তাকে সত্য বলতে শিখিয়েছিলেন। সে মাইকটা নিজের হাতে তুলে নিল। আপনারা সবাই জানতে চান আমি কে? তার গলা কাঁপছিল, কিন্তু শব্দগুলো ছিল স্পষ্ট। তবে শুনুন। হলে ক্যামেরাগুলো অন হয়ে গেল। আমিও একসময় আপনাদের মতোই চেয়ারে বসা মানুষ ছিলাম, শিক্ষিত, স্বপ্ন দেখা এক যুবক। আমি সিভিল সার্ভিস পরীক্ষা দিয়েছিলাম, টপ করেছিলাম, কিন্তু সততার দাম দিতে হয়েছে। অনায়ার চোখ কপালে উঠল। আমাকে বলা হয়েছিল ভুল লোকেদের সঙ্গ দিতে, আমি মানা করেছিলাম। ফলস্বরূপ আমার ওপর মিথ্যে কেস দেওয়া হলো, চাকরি কেড়ে নেওয়া হলো, সমাজ মুখ ফিরিয়ে নিল। পুরো হলে সান্নাটা নেমে এলো। আমার মা অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছি। সেই সিস্টেমের দরজায় কড়া নেড়েছি যার সেবা করতে চেয়েছিলাম, কিন্তু কেউ শোনেনি। রামুর চোখ দিয়ে জল পড়তে লাগল। সেদিন চিকিৎসা ছাড়াই আমার মা মারা গেলেন। অনায়ার বাবার হাসি উধাও হয়ে গিয়েছিল। রামু আবার বলল, তারপর আমার লড়াই করার ক্ষমতা ফুরিয়ে গেল। আমি ভেঙে পড়লাম, আর ভেঙে পড়া মানুষ প্রায়ই রাস্তায় পাওয়া যায়। কারও গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। অনায়া কাঁদতে কাঁদতে তার কাছে চলে এলো। বাস করো, আর না। রামু মাইক নামিয়ে রাখল। এবার আপনারা ঠিক করুন, সে বলল, আমি ভিখারি নাকি সেই মানুষ যাকে পরিস্থিতি এখানে এনে দাঁড় করিয়েছে। অনায়ার বাবা কিছু বলতে যাবেন, ঠিক তখনই অনায়া হঠাৎ টলে গেল। অনায়া! রামু তাকে ধরে নিল। সে রামুর কোলে অজ্ঞান হয়ে পড়ে গেল। হলে হুলস্থুল পড়ে গেল। ডাক্তার ডাকা হলো, মিডিয়ার ক্যামেরা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর ডাক্তার গম্ভীর গলায় বললেন, এর রোগ খুব গুরুতর, অতিরিক্ত মানসিক চাপ ওনার জন্য বিপজ্জনক। রামু পাথরের মতো হয়ে গেল। অনায়ার বাবা প্রথমবার ধপ করে চেয়ারে বসে পড়লেন। ওনার মাথা নিচু হয়ে গেল। রাত গভীর হয়ে গিয়েছিল। হাসপাতালের ঘরে মেশিনের আওয়াজ আসছিল। রামু বাইরে চেয়ারে বসে নিজের হাতের তালুর দিকে তাকিয়েছিল। সেই হাত যা দিয়ে সে ভিক্ষা চেয়েছিল, আর আজ সেই হাতেই কারো জীবনের দায়িত্ব। সকালে অনায়ার জ্ঞান ফিরিল। ডাক্তাররা পরিষ্কার বলে দিলেন, রোগ শেষ পর্যায়ে আছে। চিকিৎসা শুধু সময় বাড়াতে পারে, জীবন নয়। অনায়ার বাবা করিডোরে চুপচাপ দাঁড়িয়েছিলেন। সেই মানুষটা যে কাল পর্যন্ত রামুকে অপদস্থ করছিল, আজ সে কোনো এক ভগ্নপ্রায় মানুষের মতো দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। রামু ওনার কাছে গেল। ডাক্তারের সাথে কথা হয়েছে? সে জিজ্ঞেস করল। উনি কিছু বলতে পারলেন না, শুধু মাথা নাড়লেন। সেদিনের পর সব বদলে গেল। বাংলোর সেই চাকচিক্য, পার্টি সব অর্থহীন মনে হতে লাগল। অনায়াকে বাড়ি নিয়ে আসা হলো। ডাক্তার, নার্স, ওষুধ চলছিল, কিন্তু সবচেয়ে বেশি সময় রামু তার পাশে থাকত। সে তাকে খাইয়ে দিত, সময় মতো ওষুধ দিত, আর সবচেয়ে বড় কথা, অনায়ার সব কথা শুনত, উপদেশ না দিয়ে, বিচার না করে। একদিন অনায়া হালকা হেসে বলল, জানো রামু, এই বাড়িতে আমি কখনো শান্তি পাইনি। এখানে সব ছিল, কিন্তু প্রতিটি সম্পর্ক কোনো না কোনো স্বার্থে জড়িয়েছিল। তুমি প্রথম মানুষ যে আমার কাছে কিছু চায়নি। রামুর চোখ ভিজে এলো। আমিও জীবনের কাছে অনেক কিছু চেয়েছিলাম, কিন্তু পাইনি। হয়তো তাই এখন আর কিছু চাইতে ভুলে গেছি। দিন গড়াতে লাগল। অনায়ার অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে লাগল। সে কথা কম বলতো, বেশি হাঁপিয়ে যেত, কিন্তু রামু পাশে থাকলেই তার চোখে শান্তি দেখা যেত। একদিন অনায়া তার বাবাকে ডাকল। বাবা, সে ধীরে বলল, আপনার কাছে কিছু বলার আছে। আমি সারা জীবন আপনার কথা শুনেছি, কিন্তু শেষ সিদ্ধান্তে আমি নিজেকে বেছে নিয়েছি, আর আমার কোনো আফসোস নেই। অনায়ার চোখ দিয়ে জল পড়ছিল। যদি আমি চলে যাই? অনায়া রামুর দিকে তাকিয়ে বলল, তবে একে আর ভিখারি বলবেন না। ও আমার চেয়ে অনেক বেশি বড়লোক, মন থেকে। সেই রাতে বিক্রম মালহোত্রা, অনায়ার বাবা, প্রথমবার রামুর সামনে হাত জোর করে দাঁড়িয়েছিলেন। আমাকে ক্ষমা করো, তিনি বললেন। আমি অন্ধ ছিলাম, টাকা আমাকে মানুষ চিনতে ভুল করিয়েছিল। রামু মাথা নিচু করে নিল। ক্ষমার চেয়ে বেশি জরুরি হল বুঝতে পারা। কিছুদিন পর এক শান্ত সকালে অনায়ার নিঃশ্বাস থেমে গেল। কোনো চিৎকার নেই, কোনো হাহাকার নেই, শুধু এক দীর্ঘ নীরবতা। রামু তার হাত ধরে বসে রইল। তার চোখ দিয়ে জল বেরোল না, হয়তো সব চোখের জল সে আগেই ঝরিয়ে ফেলেছিল। শেষকৃত্যে শহরের বড় বড় মানুষ এলো, সেই মানুষগুলো যারা একসময় রামুকে দেখে হাসত, আজ তারা রামুর সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সবকিছু শেষ হবার পর রামু চুপচাপ চলে গেল। কোনো টাকা নিল না,
কোনো দাবি তুলল না। অনেক মাস পর্যন্ত কেউ জানত না সে কোথায় আছে। তারপর একদিন পাটনার রাস্তায় এক খবর ছড়িয়ে পড়ল, গরিবদের জন্য বিনামূল্যে এক চিকিৎসা কেন্দ্র শুরু হয়েছে। মানুষ অবাক হলো, টাকা কোত্থেকে এলো? কিছু সময়ের মধ্যেই জানা গেল অনারার সমস্ত সম্পত্তি এক ট্রাস্টের নামে করে দেওয়া হয়েছিল, আর সেই ট্রাস্টের প্রধান হল রামু। এখন সে আর ভিক্ষা করে না, সে সিস্টেমের কাছে প্রশ্ন করে। সরকারি অফিসে গিয়ে সেই সব মানুষের কণ্ঠস্বর হয় যাদের কথা কেউ শোনে না। একদিন সেই বিক্রম মালহোত্রা এক অনুষ্ঠানে এলেন। মঞ্চে রামু দাঁড়িয়েছিল। বিক্রম মাইক নিয়ে বললেন, আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম মানুষকে তার অবস্থা দিয়ে বিচার করে। আজ আমি সেই মানুষের থেকেই শিখছি। পুরো হল করতালিতে ফেটে পড়ল। রামু আকাশের দিকে তাকাল। তার মনে হল কোথাও দূরে অনায়া হাসছে। এক সময় এক ভিখারির সাথে 1 মাসের স্বামীর চুক্তি করা হয়েছিল। আজ সেই ভিখারি হাজার হাজার মানুষের ভরসা হয়ে উঠেছে। এই কাহিনীর শিক্ষা শুধু এইটুকুই, মানুষের দাম তার পোশাক, টাকা বা অবস্থা দিয়ে নয়, তার মন দিয়ে বিচার করা উচিত। যাকে আমরা নিচু ভাবি, জরুরি নয় যে সে ভেতর থেকেও নিচু হবে। এবার প্রশ্ন আপনার কাছে, যদি আজ আপনার জীবনে কোনো রামু আসে, তবে কি আপনি তাকে মানুষ হিসেবে দেখবেন, নাকি তার অবস্থার ভিত্তিতে বিচার করবেন? যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন, হয়তো কারোর চিন্তাভাবনা বদলে যেতে পারে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কাহিনী। কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।